ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা ব্রাজিলের কালো বিড়াল। আজকের গল্প পাঠে অর্ণব, শ্রমিক, সুমনা, তাপস, তমাল, শুভঙ্কর এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের লেখা ব্রাজিলের কালো বিড়াল। বর্তমানে ইংল্যান্ডের কয়েকজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন লর্ড সাউদাম্পটন। বয়স প্রায় 23 বছর। নামের আগে অবশ্য লর্ড উপাধিটা আগে ছিল না। এই মাত্র দিন 30 আগে ভাগ্যক্রমে তার নামের আগে লর্ড উপাধিটা চেপে বসেছে। লর্ড উপাধিটা ভাগ্যক্রমে পাওয়া বলছি তার কারণ লর্ড শব্দটা তার নামের আগে বসার সাথে সাথেই তার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা জড়িয়ে রয়েছে। সেই ঘটনার যদি একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে আর তাকে কষ্ট করে তার নামের আগে লর্ড শব্দটা বসাতে হতো না। সে এক ভয়ঙ্কর ঘটনা। আজও চোখ বন্ধ করলে দেখতে পাই সেই ভয়ঙ্কর হলুদ বর্ণের দুটো চোখ আমার দিকে যেন জল জল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে বোধহয় আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। সেই দিনগুলোর কথা মনে পড়লেই এখনো এক অজানা আতঙ্কে আমি শিউরে উঠি। সাউদাম্পটনের বাবা ছিলেন খুব সরল এবং সাদাসিধে প্রকৃতির মানুষ। তার এক দাদা ছিল। বাবার মৃত্যুর পর পরিবারের ধারা অনুযায়ী লর্ড উপাধিটা তার দাদাই পেয়েছিলেন। কিন্তু উপাধিটা পাওয়ার পর থেকেই তার দাদার গুণের বহর ক্রমশই বাড়তে লাগল। দিনরাত ভোগবিলাস আর মদের পাত্রের মধ্যেই তিনি ডুবে থাকতেন। লর্ড উপাধিটা পাওয়ার পর থেকেই তার গুণধর দাদার এই গুণগুলো একেবারে তরতরিয়ে বাড়তে লাগলো। তার যে একটা ভাই আছে, লর্ড হওয়ার পর এই কথাটাও হয়তো তিনি একেবারেই ভুলে গিয়েছিলেন। আর থাকার মধ্যে ছিল তার এক জ্যাঠামশাই। তিনি কারোরই সাথে পাঁচে থাকতেন না। তিনি বাড়ির সকলের গুরুজন, অর্থাৎ শ্রদ্ধার পাত্র। তার জ্যাঠামশাইয়ের ধারণা ছিল আমার নামের আগে লর্ড শব্দটা আর এ জীবনে কোনোদিনই আমি বসাতে পারবো না, কারণ দাদা সারা জীবন লর্ড শব্দটা একচেটিয়া ভোগ করে যাবেন। জ্যাঠামশাই চাইতেন, শোনো মার্শাল, আমি চাই আমার ছোট ভাইয়ের ছেলে যেন নিজের জীবিকার জন্য অন্য কারো কাছে হাত না পাতে বা অন্য কোথাও জীবিকার সন্ধানে না যায়। যদি এই জমিদারিতে তোমার কোনো চাকরি ভালো না লাগে তবে তুমি রাষ্ট্রদূত হতে পারো, কারণ ধনী বংশের ভাগ্যহীন সন্তানদের জন্য এই পথটাই একমাত্র সংরক্ষিত। কিন্তু জ্যাঠামশাইয়ের ধারণাটা যে কতটা ভুল সেটা দেখবার আগেই উনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। যাও তার মাথার উপরে একজন অভিভাবক ছিলেন, তাও আর রইল না। সেই কারণেই মার্শাল আর তার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে বিশেষ সাহস পেতেন না। তখন থেকেই লর্ড প্রতি বছরই 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনে এক ঝুড়ি করে কেক পান। কেকগুলো পেয়েই তার মনে হয় তিনি একজন ধনী পরিবারের সন্তান এবং বিপুল ঐশ্বর্যের হবু মালিক। এই হবু শব্দটা যে কতখানি যন্ত্রণাদায়ক তা ভুক্তভোগী তরুণেরাই জানেন। মামা, কাকা, বাবা, দাদা তারা যতই ধনী হোক না কেন, কোনো তরুণের যদি নিজস্ব কোনো আয় না থাকে তাহলে তার এই সুন্দর পৃথিবীটাকে বড়ই নির্মম বলে মনে হয়। বর্তমানে নিঃসঙ্গভাবে মার্শাল এই ম্যানশনেরই একটি অংশে বসবাস করছেন। কাজের মধ্যে কাজ, সকালে মাছ ধরা আর বিকালে পোলো খেলা, আর যেটুকু সময় থাকে সেটুকু সময় ঘুমের রাজ্যে বিচরণ করে রঙিন রঙিন স্বপ্ন দেখা।
এছাড়া মার্শালের আর বিশেষ কোনো কাজ নেই। এইভাবেই জীবন যাপন করতে করতে যখন তিনি খুব অতিষ্ঠ হয়ে উঠেছেন, ঠিক তখনই একদিন তার এক আপন কাকার চিঠি এলো। কাকা চিঠিতে লিখেছেন গ্রীষ্মকালটা যেন ওনার ওখানেই মার্শাল কিছুদিনের জন্য বেরিয়ে আসেন। এই কাকার নাম এভারাট কিং। বেশ সচ্ছল অবস্থা। দীর্ঘকাল ধরে ব্রাজিলে বসবাস করেছিলেন। মাত্র কয়েক মাস হল তিনি দেশে ফিরে এসেছেন। ওখান থেকে আসবার সময়ে তিনি একটি কাকিমা এবং বিপুল পরিমাণ অর্থ সঙ্গে করে নিয়ে এসেছেন। মার্শাল অবশ্য জানে না যে কিভাবে তিনি এত অর্থ উপার্জন করেছেন। তিনি যে খুব ধনী হয়েছেন সেটার প্রমাণ দেওয়ার জন্য তিনি প্রোল্যান্ডসের কাছে একটি মস্ত বাড়ি কিনেছেন। তাই কাকার কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে মার্শাল যতটা আনন্দ পেলেন তার চাইতে বেশি আশ্চর্য হলেন। কারণ এই রহস্যময় কাকার বহুদিন যাবৎ কোনো খোঁজ খবরই ছিল না। মার্শাল তো ভুলেই গিয়েছিলেন যে এভারাট কিং নামে তার এক কাকা রয়েছেন। কাকার নিমন্ত্রণ আমার ভালো না লাগলেও যেতেই হবে, কারণ বর্তমানে ধনী লোকদের সঙ্গে মধুর সম্পর্ক রাখাই বুদ্ধিমানের কাজ। একদিন ভোরবেলায় একটা চামড়ার ছোট ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে মার্শাল কাকার বাড়ির দিকে রওনা হলেন। হিসেব অনুযায়ী দুপুরবেলাতেই তার পৌঁছে যাবার কথা, কিন্তু ইপউইচে গাড়ি থেকে নেমে ট্রেনে বসা মাত্রই ব্যাস, সেটা আর চলতেই চায় না। এমন ধীরে ধীরে ট্রেনটা চলতে লাগলো ঠিক যেন বড় লোকের মোটাসোটা গিন্নি। অবশেষে অনেক কষ্টে হতচ্ছাড়া ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে তাকে নামিয়ে দিল। স্টেশনে নেমে অচেনা জায়গাটা একটু ভালো করে দেখা গেল। ততক্ষণে অবশ্য সূর্যি মামা তার দিনের কাজ সেরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। স্টেশনে কোনো লোকজনকেও দেখা গেল না। চারিদিক নিস্তব্ধ। এত নির্জন স্টেশন যে হতে পারে এর আগে তার কোনো ধারণাই ছিল না। মার্শাল মনে মনে ভাবতে লাগলেন, আমি আসার আগে কাকাকে বারবার চিঠিতে লিখেছিলাম স্টেশনের জন্য আমার জন্য একটা গাড়ি পাঠায়, কিন্তু কোথায় গাড়ি? স্টেশনের ধারে বসে থাকা দুটো নেড়ি কুত্তা ছাড়া আর কিছুই তো চোখে পড়ছে না। আমি এখন কি করি? এভাবে সারাদিন খাটুনি করে এসে আর তার হাঁটতে ইচ্ছে করছিল না। তাই ধপ করে চামড়ার ব্যাগটার উপরেই বসে পড়লেন সাউদার্নটন। তারপর বসে বসেই ভাবতে লাগলেন, এই বিত্তবান কাকার ভাইপো হয়ে আমার আর কোনো কাজ নেই। ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। তার মনের কথাটা বোধহয় হতচ্ছাড়া ট্রেনটা বুঝতে পেরেছিল। তাই বিপদে ফেলবার জন্যই বোধহয় আগের তুলনায় গতিটা একটু বাড়িয়ে একটা বাঁক নিয়ে কোথায় যে অদৃশ্য হয়ে গেল আর তাকে দেখা গেল না। আর কি করা যাবে? মনে জোর নিয়েই মার্শাল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর চামড়ার ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে এলেন। একটু এগিয়ে যেতেই দুই একজন লোককে দেখতে পাওয়া গেল। রাস্তার ধারে একটা চায়ের দোকানেরও দেখা মিলল। গুটি কয়েক লোক দোকানের সামনে একটা ছোট্ট বেঞ্চিতে বসে চা খাচ্ছেন। মার্শাল ধীরে ধীরে দোকানটার দিকে এগিয়ে গেলেন। দোকানের সাইনবোর্ডে বেশ ঘটা করে কফি সেন্টার লেখা রয়েছে। এ যেন কানা ছেলের নাম পদ্মলোচনের মতন। যাই হোক, ওখানে বসে একটু চা খেয়ে নিয়ে ওখান থেকে একটা এক্কা গাড়ি পাওয়া গেল। কাকার নাম বলতেই কোচওয়ান একবারেই চিনে গেলেন। কাকার বাড়িতে পৌঁছে দিতেও রাজি হলেন।
ভাড়া নিয়েও কোনো টানা হ্যাজরা করলেন না। বেশ আয়েশ করে মার্শাল এক্কা গাড়িতে উঠে বসলেন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল। এক্কা গাড়ির বৃদ্ধ কোচওয়ান খুব আলাপি লোক। তার কাছেই জানা গেল, মিস্টার এভারেট কিং এই অঞ্চলের সবচেয়ে ধনী লোক। তারই দানে এই অঞ্চলের স্কুল, হাসপাতাল সব তৈরি হয়েছে। আর তাছাড়া কিং এত ধনী লোক হয়েও খুবই অমায়িক, সকলের সাথে খুব ভালোভাবে কথা বলেন। যাক, তাহলে কাকা বদমেজাজি বা খেয়ালি নন, কি বলেন? না না, তিনি তো অত্যন্ত জনপ্রিয় মানুষ। আমি আবার ওই বদমেজাজি স্বভাবের লোকদের দেখলেই কেমন যেন একটা নার্ভাস হয়ে পড়ি। এই জায়গাটা একদম গ্রাম না হলেও বেশ গ্রাম্য গ্রাম্য ভাব রয়েছে। চারদিকে সব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই খটর মটর শব্দে এক্কা গাড়িখানা এগিয়ে চলল। চলতে চলতেই রাস্তার ধারে টেলিগ্রাফের তারের উপর হঠাৎ একটা সুন্দর পাখি মার্শালের নজরে পড়ল। প্রথমেই মনে হয়েছিল বেনে বউ, কিন্তু কাছে যেতেই দেখা গেল পাখিটা বেশ বড় এবং তার ডানার পালকগুলো হলদে আর উজ্জ্বল। মার্শাল কোচওয়ানকে জিজ্ঞাসা করলেন, ওটা কি পাখি? আমি অনেক পাখি শিকার করেছি, কিন্তু এমন সুন্দর পাখি এর আগে তো কখনো দেখিনি। ওটা বিদেশি পাখি। মিস্টার কিং ব্রাজিল থেকে আসবার সময় ওখান থেকে অনেক সুন্দর সুন্দর সব পশু পাখি এনেছিলেন। ওই পাখিটা তাদেরই একটা। ইংল্যান্ডের মাটিতে এত সুন্দর পাখি খুব একটা দেখা যায় না। এইরকমই নানা রকম দৃশ্য দেখতে দেখতে এক্কা গাড়িটা একসময়ে একটা ফটক পেরিয়ে একটা বিরাট বাড়ির সামনে এসে থামল। কাকা বোধহয় দূর থেকেই তার ভাইপোকে দেখতে পেয়েছিলেন, তাই তাকে আসতে দেখেই তিনি নিচে নেমে আসছিলেন। মার্শাল গাড়ি থেকে নামতে না নামতেই কাকা একমুখ হাসি নিয়ে এগিয়ে এসে তার দুটো হাত ধরে ঝাঁকিয়ে বললেন, আরে আরে মার্শাল, তুমি তাহলে সত্যি এলে? আমি তো ভাবতেই পারিনি যে তুমি আসবে। তারপর মার্শালের পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, ওহ, তুমি কত বড় হয়ে গেছো। তোমাকে সেই ছোট্ট দেখে এসেছিলাম। কিন্তু কাকার আগের চেহারা কিছুতেই মনে পড়ছিল না। বর্তমানে কাকার বয়স ওই বছর 50 হবে, কিন্তু স্বাস্থ্য বেশ ভালোই রয়েছে। বেঁটের ওপর রীতিমতো গাট্টা গোট্টা চেহারা, রোদে পোড়া তামাটে মুখ। তবুও সেই তামাটে মুখে তার হাসিটা বেশ ভালো লাগছিল মার্শালের। কাকার পরনে ছিল সাদা রঙের পাজামা, তার উপর জেলখানার কয়েদিদের মতন ডোরা কাটা জামা, মাথায় পানামা হ্যাট আর ঠোঁটে সেই অতি পরিচিত হাভানা চুরুট। সবকিছু মিলিয়ে সেই কাকাকে স্কুলের খিটখিটে অঙ্কের স্যারের মতন দেখাচ্ছিল। কাকা বললেন, চলো চলো, ভিতরে চলো। কাকা এত বিনয়ী সুরে বললেন যেন কোনো স্বনামধন্য লোক দয়া করে তার বাড়িতে পদধূলি দিয়েছেন। যত্ন সহকারে নিয়ে গিয়ে তিনি মার্শালকে বসবার ঘরে বসালেন। তারপর মার্শালের সঙ্গে তার কাকিমার আলাপ হলো। ভদ্রমহিলা ব্রাজিলিয়ান, বেশ লম্বা, নিটোল স্বাস্থ্য, কিন্তু মেজাজ যেন কেমন একটু রুক্ষ। কাকিমা ব্রাজিলিয়ান হলেও ইংরেজি ভাষাটা বেশ ভালোই রপ্ত করেছেন। কাকিমার সঙ্গে বেশ খানিকক্ষণ আলাপ হলো মার্শালের। তার কথাবার্তায় এবং হাবভাবে মার্শালের একটুও বুঝতে অসুবিধা হলো না যে গ্রেল্যান্ডসে এভাবে বেড়াতে আসাটা উনি খুব একটা ভালো চোখে দেখছেন না। উনি সরাসরি কিছু না বললেও ওনার কথাবার্তাতে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে সাদার্নটন যেন আজই ফিরে যান। ওনার দীর্ঘ অগভীর কালো চোখটা মনের কথাগুলোকে বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছিল। কিন্তু সাউদার্নটনের সেই নিঃসঙ্গ জীবনের মধ্যে ফিরে যেতে আর যেন মন চাইছিল না। আর তাছাড়া কাকার এত আন্তরিক স্নেহ ও ভালোবাসা ত্যাগ করে কিভাবেই বা সে চলে যাবে। শেষ পর্যন্ত মার্শাল কাকার বাড়িতেই থেকে গেলেন কিছুদিন।
দিনে দিনে কাকার যত্নের বহর যেন বাড়তেই লাগলো। তিনি দিনের মধ্যে অন্তত ৫-৬ বার মার্শালকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রথম দিন রাতে খাওয়া দাওয়ার পর বারান্দায় এসে কাকার সঙ্গে নানা রকম গল্প করতে করতেই মার্শালের মনে হলো কাকার এই বাড়িতে স্বচ্ছন্দে বেশ কয়েকটা বছর তিনি কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তার পরদিন সকালেই একটা ছোট্ট ঘটনা প্রমাণ করে দিল যে ওই দিলদরিয়া মেজাজের মানুষটা কতটা কঠিন, কতটা কঠোর। সকালে জলখাবার খেয়ে একটু বেড়াতে যাবেন বলে মার্শাল তৈরি হচ্ছিলেন। ঠিক সেই সময় দরজায় একটা টোকার আওয়াজ হল। মার্শাল চমকে উঠে বললেন, কে? কাকিমা রুক্ষ গলায় জবাব দিলেন, আজ দুপুরে সাউদার্নটনে যাওয়ার একটা ট্রেন আছে। আমার ইচ্ছে তুমি সেটাতেই বাড়ি ফিরে যাও। কাকিমার মুখ থেকে একেবারে সরাসরি এই ধরনের কথা শুনতে হবে তার জন্য সাউদার্নটন একেবারেই প্রস্তুত ছিলেন না। তাই নিজেকে একটু সামলে নিয়েই বললেন, আজই ফিরে যাব? আর তাছাড়া কাকা আমাকে এখানে... আমি চাই তুমি আজই, এক্ষুনি এখান থেকে চলে যাও। কাকিমা যতই তার উপর হম্বিতম্বি করুন না কেন, তিনি যে তাকে কিছুতেই এখান থেকে তাড়াতে পারবেন না সে কথা তিনি অবশ্য একদিনের মধ্যেই বুঝে গিয়েছিলেন। তাই গলার স্বরটাকে একটু গম্ভীর করে নিয়ে বললেন, দেখুন, আমি আপনাদের এখানে বিনা নিমন্ত্রণে আসিনি। কাকা এভারেট কিং আমাকে চিঠি লিখে নিমন্ত্রণ করেছিলেন বলেই আমি এখানে এসেছি। আর এভাবে কাকাকে না বলে হঠাৎ চলে গেলে তাকে অপমান করা হবে, সেটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। কথাবার্তা বেশি দূর এগোবার আগেই কাকা এসে উপস্থিত হলেন। আর সঙ্গে সঙ্গেই কাকিমার রাগান্বিত চেহারা মুহূর্তের মধ্যে পাল্টে গেল। মুখে এক ঝলক হাসির রেশ টেনে তিনি ঘর থেকে চলে গেলেন। কাকাও ঘরে হাসতে হাসতে ঢুকলেন, কিন্তু সমস্ত ঘটনা শুনে তার মুখের হাসি নিমেষের মধ্যেই মিলিয়ে গেল। তিনি বললেন, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। একা ঘরে বসে বসে কেমন যেন অস্বস্তি হচ্ছিল মার্শালের। তাই হাতের সামনে কোনো কাজ না পেয়ে অবশেষে নকশা কাটা গোল আয়নাতে তিনি নিজের মুখটাকেই দেখতে লাগলেন। 2-1 মিনিটের মধ্যেই ঘরে ঢুকলেন কাকিমা। ঘরে তার আশা দেখে একটু অবাক হলেন মার্শাল। মনে মনে ভাবলেন, তাহলে কি সেই নাটকটাই আবার প্রথম থেকে শুরু হবে? কিন্তু এবার সম্পূর্ণ অন্য নাটক। ব্রাজিলিয়ান কাকিমা একেবারে অন্য ভূমিকায় অবতরণ করলেন। কাছে এসে খুব মিহি সুরে অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই বললেন, তোমায় এতক্ষণ যা বলেছি তার জন্য আমি খুবই অনুতপ্ত। তুমি আমায় ক্ষমা করো। তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। কাকিমার হঠাৎ এই ধরনের আচরণের পরিবর্তন দেখে বুঝতে তার অসুবিধাই হলো না যে এ কাকারই বকাবকির ফলাফল। তারপর এই অস্বস্তিকর অবস্থাটা এড়াবার জন্যই বাইরের লনে গিয়ে গাছপালাগুলোর দিকে তাকিয়ে মনটাকে একটু সতেজ করতে চাইলেন সাউদার্নটন। ঠিক এমন সময় একটা বলিষ্ঠ হাত তার কাঁধে এসে পড়ল। কাকা একটু মুচকি হেসে বললেন, তোমাকে আজে বাজে কথা বলার জন্য তোমার কাকিমা নিশ্চয়ই তোমার কাছে ক্ষমা চেয়েছেন। মার্শাল মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ। তারপর কাকা বললেন, সত্যি তোমার প্রতি কাকিমার এই ধরনের ব্যবহারে আমি খুব দুঃখিত এবং লজ্জিত। তুমি ওর কথাতে কিছু মনে করো না মার্শাল। আসলে ওর স্বভাবটাই ওই ধরনের। আর তুমি আমার সবচেয়ে আপনজন। এখানে বেশ কদিন আরাম করে কাটিয়ে যাও। আর আমারও ছুটি আছে, দুজনে মিলে বেশ গল্প গুজব করে ছুটিটা বেশ উপভোগ করা যাবে। এসব কথা বলতে বলতেই কাকা আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা মার্শাল, তুমি কাকিমার ওই ধরনের ব্যবহারে কিছু মনে করনি তো? না না, সত্যি বলছো? আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করিনি। তাহলে চলো, আমার একটা সংগ্রহশালা আছে, তোমাকে সেটা দেখিয়ে আনি, চলো। তারপর সংগ্রহশালার দিকে দুজনে এগিয়ে গেলেন।
সত্যিই কাকার সংগ্রহশালাটা অপূর্ব। একটা ঘরে সব সুন্দর সুন্দর বিদেশি পাখিতে ভর্তি, সংগ্রহশালার একতলাটা। আর একটা ঘরে সব দুষ্প্রাপ্য জীবজন্তু। কাকা এক এক করে সব পাখি ও অন্যান্য জীবজন্তুগুলোর কার কি নাম, তাদের চরিত্র সবকিছুই ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। কিন্তু সাউদাম্পটনের স্মরণশক্তি এতটাই প্রখর যে বারবারই তা গুলিয়ে ফেলছিলেন। অবশেষে সবকিছু দেখে লম্বা টানা বারান্দার শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন। সেখানে ভারী পাল্লাওয়ালা একটা দরজা ছিল। সেখানে এসে কাকা বললেন, এবার তোমায় আমার সেরা সংগ্রহটা দেখাবো। সারা ইউরোপের মধ্যে কেবলমাত্র আমার কাছেই একমাত্র আছে। কি জিনিস? ব্রাজিলের কালো বিড়াল। ব্রাজিলের বিড়াল? আচ্ছা আচ্ছা, এটা কি অন্য বিড়াল থেকে একটু অন্য ধরনের? কাকা কোনো উত্তর না দিয়ে একটু মুচকি হেসে সেই ভারী পাল্লার দরজার হাতলটা ঘোরাতে লাগলেন। ধীরে ধীরে পাল্লাটা খুলে গেল। ঘরটা বেশ বড়, তার ভেতরে লোহার তৈরি একটা বড় খাঁচা। ঘরের মধ্যে কোনো জানালা নেই, কেবলমাত্র চার দেয়ালে ছোট ছোট চারটে ঘুলঘুলি। তাই দিয়েই সামান্য কিছু সূর্যের আলো ঘরের মধ্যে এসে পড়েছে। আর সেই সামান্য একটু রোদে আরাম করে বসে রয়েছে একটা বিরাট কালো জন্তু। সূর্যের আলো পড়ায় তার শরীরটা চকচক করছে, জ্বলজ্বল করছে তার গভীর চোখ দুটো। তারা ঘরের মধ্যে ঢোকায় সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে। তখন তার শরীরের অবশ্য কোনো অংশই নড়ছিল না, একেবারে স্থির। অথচ খুব সুন্দর দেখাচ্ছিল সেই ভয়ঙ্কর জন্তুটাকে। কিছুতেই যেন সেই জন্তুটার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কাকা বললেন, কিরকম দেখছো? এরকম বিড়াল কখনো দেখেছো? সাউদাম্পটন জন্তুটার ওপর থেকে চোখ না সরিয়েই বললেন, সত্যি সত্যি অপূর্ব। তারপর কাকা সেই জন্তুটা সম্পর্কে অনেক কথাই বলতে শুরু করলেন। এটা লম্বায় প্রায় 10 ফুটের মতো। অনেকে একে পুমা বলে ঠিকই, কিন্তু এটা বিড়াল। পুমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন এই বিড়ালটার বয়স মাত্র 4 বছর। 4 বছর আগে ব্রাজিলের রিও নেগ্রার এক গভীর বনের অধিবাসীরা আমার কাছে এই বিড়ালটা বিক্রি করেছিল। তখন এটা ছিল একেবারে শিশু। এটাকে তখন একটা কালো বলের মতন দেখতে লাগতো। সে সময় ওর নাক, কান, চোখ, মুখ কিছুই বোঝা যেত না। কেবলমাত্র ওর চোখ দুটো জ্বলজ্বল করত। এই বিড়ালটার মা ছিল খুব হিংস্র। প্রায় 10-12 জন আদিবাসীকে হত্যা করার পর একদিন এক অধিবাসী বিষাক্ত তীর মেরে ওর মাকে হত্যা করেছিল। সাউদাম্পটন ভয়ে একটু সিঁটিয়ে গিয়ে বললেন, আচ্ছা, তাহলে এটাও নিশ্চয়ই হিংস্র? হ্যাঁ, এটাও হিংস্র। ওই মায়েরই সন্তান কিনা। আর তাছাড়া তুমি কি ভেবেছো একে? তোমার ঘরের মেনি বিড়াল? এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে হিংস্র জন্তু। টমি, মানে আমার এই বিড়ালটা, এখনো পর্যন্ত অবশ্য রক্তের স্বাদ পায়নি। তবে একবার যদি কোনো প্রকারে রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে আর রক্ষে নেই। এখনই তো মাঝে মাঝে ও এমন বিপরোয়া হয়ে যায়, তখন আমি ছাড়া আর অন্য কেউ ওর কাছে ঘেঁষতে ভয় পায়। এমনকি আমার ব্রাজিলিয়ান চাকর রান্ডুইন পর্যন্ত তখন ওকে এড়িয়ে চলে। কাকা একটু জিরিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন, আচ্ছা মার্শাল, তুমি কি জানো না যে এমন দুর্লভ প্রাণী বর্তমানে পৃথিবীতে খুব কমই মেলে? আর তুমি এটাও তো জানো নিশ্চয়ই যে মধ্য ল্যাটিন আমেরিকার এক গভীর বন থেকে ধরে এনে ইংল্যান্ডের এই বাড়ির মধ্যে একটা ঘরের খাঁচায় ওই হিংস্র বিড়ালটাকে বন্দি করে রাখা খুব একটা সহজ ব্যাপার নয়। এই টমির জন্য আমার মাসে প্রায় $1000 করে খরচা হয়।
কোনো কোনো চিড়িয়াখানায় যদি ওকে রাখা যেত, তাহলে ওকে দেখবার জন্য এত ভিড় হতো যে চিড়িয়াখানার কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যেত। কিন্তু কিন্তু টমিকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। কেমন যেন ওর উপর একটা মায়া পড়ে গেছে, তাই এত খরচ করেও ওকে বাড়িতে রেখেছি। এতক্ষণ পর এই সংগ্রহশালা সম্পর্কে কাকার বক্তৃতা থামল। প্রথম প্রথম কাকার সম্পর্কে তার মনে হয়েছিল কাকা বুঝি দিনরাত পশু পাখিরই খবরাখবর রাখেন। কিন্তু দু একদিন পর দেখা গেল যে কাকার নামে রোজই প্রায় ৩-৪টে টেলিগ্রাম এবং ৮-১০খানা চিঠি আছে। এসব দেখেই কাকার সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল সাউদার্নটনের। বোঝা গেল কাকা শুধু পশু পাখিরই খবর রাখেন না, পৃথিবীর নানা প্রান্তের মানুষজনের সঙ্গেও তার রীতিমতো যোগাযোগ রয়েছে। এদিকে দেখতে দেখতে প্রায় ২ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যে বহুদিন আগে দেখা কাকার সঙ্গে সম্পর্কটাও বেশ মধুর হয়ে উঠেছে। কাকা সাউদার্নটনকে সত্যিই ভীষণ ভালোবাসেন। রোজ রাত্রে খাবার পর বারান্দায় বসে কাকার কাছ থেকেই লাতিন আমেরিকায় তার অ্যাডভেঞ্চার ভরা সব ভয়ঙ্কর গল্পগুলোও মার্শালে শোনা হয়। তারপর একসময় কাকা শেষ করলেই সাউদার্নটন নিঃসঙ্গতার কথা কাকাকে বলতেন। কাকা বেশ মনোযোগ সহকারেই সব কথা খুঁটিয়ে শুনতেন, এমনকি মাঝে মাঝে নানা রকম প্রশ্নও করতেন এবং নানান ব্যাপারে নানা রকম অভিমত পোষণ করতেন। একদিন বললেন, লর্ড সাউদার্নটন বিপুল ঐশ্বর্যের একমাত্র অধিকারী হিসেবে তোমার বর্তমান জীবনটা খুবই দুঃখের। আমার সবচেয়ে দুঃখের বিষয় এই যে বর্তমানে সাউদার্নটনের লর্ড মারা না যাওয়া পর্যন্ত আমি হাত খরচ করার জন্য মাসিক কিছু টাকা পর্যন্ত পাবো না। কিন্তু উনি ইচ্ছে করলেই ভবিষ্যতের একমাত্র উত্তরাধিকারীর জন্য এ ব্যবস্থাটা করতেই পারতেন। বর্তমানে সাউদার্নটনের কিছু টাকার প্রয়োজন, সে কথা হাবে ভাবে একদিন তিনি কাকাকে বুঝিয়েছিলেন। তাই কাকা একদিন তাকে বললেন, হ্যাঁ, ২-১ দিনের মধ্যেই আমি তোমার দাদার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। আচ্ছা, আমি যতটা শুনেছি যে বর্তমানে লর্ড সাউদার্নটন নাকি অসম্ভব রকমের পানাসক্ত, আর খেয়ালের বশে নাকি ইচ্ছে মতো টাকা খরচ করেন। ও ভালো কথা, বর্তমানে তোমার দাদার শরীরটা কেমন আছে? দাদার কথা কি আর বলবো, ছোটবেলা থেকেই তো দেখে আসছি, ওই এই যায় সেই যায় অবস্থা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ছোটবেলা থেকেই তার শরীরটা খুব দুর্বল। তবে যতদিন তোমার দাদা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক না যান, ততদিন তোমার অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। আর তারপর যদি আবার তোমার নাম উইল করে না যান, তাহলে তো আবার আইনের ব্যাপারে তোমাকে জড়িয়ে পড়তে হবে। আমি তো আইনের ব্যাপারে কিছুই জানি না। আপনি যদি তখন আমায় একটু এ ব্যাপারে সাহায্য করেন। আমি তো আছি, যখন হবে তখন। তোমাকে ব্যাপারে নিয়ে কিছু ভাবতে হবে না। নাও, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, পরে আবার এই ব্যাপারে বিশদ আলোচনা করা যাবে। এদিকে কাকার ভয়ে কাকিমা প্রায় কথাই বলেন না। কিন্তু কথা না বললে কি হবে, তার বিদ্বেষ ভরা চোখের চাউনি দেখে বেশ ভালোভাবে বোঝা যায় যে উনি সাউদার্নটনের উপস্থিতি একেবারেই সহ্য করতে পারছেন না। কেবলমাত্র কাকার ভয়ে তিনি কিছু বলতে পারছেন না। একদিন কাকার অনুপস্থিতিতে প্রায় ঝোড়ো কাকের মতন কাকিমা ঘরে এসে ঢুকলেন। তারপর অত্যন্ত করুণ সুরে বললেন, এখনো সময় আছে, মানে এখান থেকে কেটে পড়ো, না হলে তুমিই বিপদে পড়বে। কাকিমার মুখে এই ধরনের কথা শুনে সাউদার্নটনের খুব ভালো লাগলো। তার ভালো লাগলো এই ভেবে যে তার ভালো নিয়ে চিন্তা করবার জন্য যে সমস্ত লোকজন আছে তাদের সংখ্যায় আরও একজন লোক বাড়ল। তারপর মনে মনে একটু হেসে নিয়ে তিনি কাকিমাকে জিজ্ঞাসা করলেন, কীরকম বিপদ? এই ধরনের প্রশ্ন শুনে কাকিমা খুব রেগে গিয়ে বললেন, তুমি একটা নির্বোধ মার্শাল, তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছ।
তুমি যত তাড়াতাড়ি পারো বাড়িতে ফিরে যাও। কিন্তু কেন জানি না এতদিন পর মার্শালের মনে হলো কাকিমা বোধহয় সত্যিই তাকে ভালোবাসেন, তাই এত করে তাকে সাবধান করছেন। তাই এক অজানা আতঙ্ক সাউদাম্পটনের মনের উপর চেপে বসল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিলিয়ার্ড রুমে গেলেন কাকার সঙ্গে গল্প করবেন বলে। কাকা তখন সারাদিনে যে বিভিন্ন রকমের চিঠিপত্রগুলো এসেছিল সেগুলোই খুব মন দিয়ে পড়ছিলেন। ইশারায় বসতে বলে খুব দ্রুত তিনি চিঠিপত্রগুলো পড়ে শেষ করলেন। তারপর দুটো গ্লাসে হুইস্কি ঢেলে একটা গ্লাস এগিয়ে ধরলেন মার্শালের দিকে। এদিকে বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে গাছের মাথাগুলো প্রায় মাতালের মতন দুলছে। ঝোড়ো হাওয়া এসে বন্ধ দরজা জানলাগুলোর উপর আছড়ে পড়ছে। বিদ্যুতের চমক জানলার সার্সি দিয়ে এসে ঘরের মধ্যে পড়ে ঘরটাকে মাঝে মাঝেই আলোকিত করে তুলছে। সেই অশান্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বন্ধ একটা ঘরের মধ্যে দুজন মুখোমুখি বসে নানান বিষয়ে আলোচনা করছেন। আলোচনার বিষয়বস্তু অবশ্য সেই বিষয় সম্পত্তিকে ঘিরেই। বেশ কিছুক্ষণ আলোচনার পর ঘড়িতে ঢং ঢং করে 12টার বেল পড়ল। কাকা বললেন, আরে বাবা, কথায় কথায় অনেক রাত হয়ে গেছে দেখছি, এবার তাহলে ওঠা যাক নাকি? কাকা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত বাড়িটা একবার ভালো করে দেখে নেয়, সব পশু পাখির দরজা সদর দরজা ভালোভাবে বন্ধ আছে কিনা। সাউদাম্পটন যতদিন এখানে এসেছেন কাকার সাথে সাথে ঘুরে ঘুরে সমস্ত বাড়িটাকেই প্রায় প্রতিদিনই একবার করে দেখা হয় তার। সেই রাতেও ঘুমোতে যাওয়ার আগে সদর দরজা পশু পাখির খাঁচাগুলো বন্ধ আছে কিনা দেখবার জন্য ভালো করে ঘুরতে লাগলেন। সব কিছু দেখবার পর কাকা বললেন, আচ্ছা মার্শাল, চলো চলো টমিকে একবার দেখে আসি। ও আবার এরকম ঝড়ের রাতে খুব উত্তেজিত হয়ে পড়ে। আচ্ছা চলুন তাহলে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে এসো। যদিও ঘুমিয়ে থাকে তাহলে তাহলে ওকে আর ঘুম ভাঙাবো না। মস্ত বারান্দাটায় জ্বলতে থাকা একটা মাত্র নিবু নিবু আলো কেমন যেন রহস্যের আভাস দিচ্ছে। তার উপর আবার এই রকম সন্তর্পণে হাঁটা। মার্শালের গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। বারান্দাটা পেরিয়ে দুজনে ধীরে ধীরে টমির ঘরের সামনে এসে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে ঘরের দরজার হাতলটা ঘুরিয়ে কাকা দরজাটা খুললেন। ঘরের মধ্যে সেই বিশাল খাঁচায় সেই ভয়ঙ্কর বিড়ালটা শুয়ে রয়েছে। কাকা বললেন, মার্শাল ভেতরে এসো। ঘরের মধ্যে সামান্য একটা চাপা গর্জন শোনা যাচ্ছে। গলার এই আওয়াজ শুনতে পেয়ে কাকা খাঁচার সামনে গিয়ে আদরের সুরে চুকচুক করতে করতে বললেন, বুঝলে মার্শাল, আজকে টমির মেজাজটা সত্যি বিগড়েছে। দেখছো না কেমন কেমন উত্তেজিত হয়ে উঠেছে। ওকে কিছু খাবার দাবার দিয়ে হয়তো মেজাজটা একটু ঠান্ডা করা যেতে পারে। তুমি তুমি একটু দাঁড়াও তো একটু এখানে, আমি দেখি ওর জন্য কোনো খাবার দাবার পাই কিনা। এ কথা বলতে বলতেই তাকে ঘরে একলা রেখে কাকা ঘর থেকে বেরিয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ করে সেই পেল্লাই ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। দরজার বন্ধ হওয়ার শব্দ ফাঁকা ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনি তুলল। আর প্রায় সঙ্গে সঙ্গেই ভয়ে তার হৃৎপিণ্ডের শব্দ ক্রমাগত বাড়তে লাগল। মার্শাল বাইরে যাওয়ার জন্য দৌড়ে দরজাটার কাছে গেলেন, কিন্তু দরজার গায়ে কোনো হাতলই তিনি খুঁজে পেলেন না। তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বারবার দরজার উপর আঘাত করে তিনি চিৎকার করতে লাগলেন, কাকাবাবু, কাকাবাবু দরজা খুলুন, আমার খুব ভয় করছে, আমাকে এ ঘর থেকে বেরোতে দিন কাকাবাবু।
কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দই পাওয়া গেল না। তিনি আবার চিৎকার করে বললেন, আপনি দয়া করে দরজা খুলুন কাকাবাবু, কাকাবাবু। এতক্ষণ পর বারান্দা থেকে খুব গম্ভীর সুরে কাকা বললেন, চেঁচামেচি করে কোনো লাভ হবে না মার্শাল, ওই ঘরের মধ্যেই থাক। কাকাবাবু আপনি প্লিজ 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 দরজা খুলুন। হ্যাঁ, এক্ষুনি আমি দরজাটা খুলে দিচ্ছি, তবে ঘরের দরজা নয়, টমির খাঁচার দরজা। তার ভয়ঙ্কর হাসিটার সঙ্গে সঙ্গেই একটা ঘর ঘর আওয়াজ তুলে খাঁচার দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। মাই গড, এক্ষুনি ওই রক্তলোভী কালো বিড়ালটা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। সাউদাম্পটন দৌড়ে গিয়ে খাঁচার দরজাটাকে টেনে ধরলেন। দরজাটা কয়েক মিনিটের জন্য স্থির হয়ে গেল, কিন্তু তার সমস্ত শক্তিকে অগ্রাহ্য করে আবার দরজাটা খুলে যেতে লাগলো। মার্শাল কিছুতেই কিছু করতে পারছেন না। খাঁচার ভেতর থেকে সেই ভয়ঙ্কর কালো বিড়ালটা তার সমস্ত কার্যকলাপ ভালো করে লক্ষ্য করছে, আর তার লেজখানা মেঝের উপর মৃদু আঘাত করছে। সেই অন্ধকার ঘরের মধ্যে কেবলমাত্র একটা কালো বিড়ালের দুটো চোখ জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল তার দিকে লোভী দৃষ্টিতে সেই দুটো চোখ তাকিয়ে রয়েছে। এক অজানা আকর্ষণে ওই জলজল দুটো চোখের দিকে তাকিয়ে রইলেন সাউদাম্পটন। তার শিরা উপশিরাগুলো ক্রমশ শিথিল হয়ে আসছে। এদিকে সেই ভয়ঙ্কর বিড়ালের দুটো চোখ ছোট হয়ে আসতে শুরু করেছে। হঠাৎ এক সময় সেই বিভৎস চোখ দুটো বন্ধ হয়ে গেল। মনে হয় বিড়ালটার খুব ঘুম পেয়েছে। কিছুক্ষণ পর মার্শাল দেখলেন ওই বিভৎস জন্তুটা দুপায়ের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ পর ওর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকাবার অবসর পেলেন সাউদাম্পটন। এবারে আমি কি করব? কিছুক্ষণ পাথরের মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ যদি জন্তুটার ঘুম ভেঙে যায়, মনে হয় সত্যিই তিনি পাথর হয়ে যেতে লাগলেন। সাউদাম্পটনের নড়বার ক্ষমতা বোধহয় ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর এদিকে পাল্লা দিয়ে তার হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ ক্রমশ বাড়তে শুরু করেছে। একসময় এমন মনে হলো যে হৃৎপিণ্ডের এই শব্দতেই হয়তো একসময় ওই হিংস্র কালো বিড়ালটার ঘুম ভেঙে যাবে। কিন্তু না, ও চুপচাপ ওই একইভাবে শুয়ে রয়েছে। এসব দেখে সাউদাম্পটন মনে কিছুটা সাহস সঞ্চয় করতে চেষ্টা করলেন। আমাকে আমাকে এখানে যে মানুষটা ওই হিংস্র জন্তুটার মুখে ঠেলে দিয়েছে, সেই জন্তুটার তুলনায় আরো বেশি হিংস্র। যাক, ওসব কথা নিয়ে এখন চিন্তা না করলেও চলবে। এখন চিন্তা করতে হবে এই কি করে এই নরখাদকের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তিনি প্রথমে ভাবলেন দরজার ভারী পাল্লাটা ভেঙে ফেললেন, কিন্তু ওই রকম ভারী পাল্লা ভাঙা শক্তি লর্ড বংশের এই কনিষ্ঠ সন্তানের হবে না। তাহলে কি আর বাইরে বের হওয়া যাবে না? ও ঘরটা এমনভাবেই তৈরি যে চারপাশে দেওয়াল আর খাঁচা ছাড়া তো কিছু নেই। হ্যাঁ, এমনকি ঘরের মধ্যে রাতে যদি গলা ফাটিয়ে চিৎকার করি, তাহলেও কোনো লোক সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর তাছাড়া আমার গলা আওয়াজ এই বিশাল বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে অন্য কোনো মানুষের কাছেও পৌঁছবে না। তার উপর বাইরে নিশ্চয়ই এখন ঝোড়ো হাওয়ার দাপাদাপি চলছে। তাহলে তাহলে এই ঘর থেকে বেরোনোর কি আর কোনো উপায় নেই? এই ঘরে কি সাউদাম্পটনের বংশের একমাত্র উত্তরাধিকারীকে মরতে হবে? হঠাৎ তার চোখ দুটো লণ্ঠনটার উপর পড়তেই তার সমস্ত শরীর হিম হয়ে গেল। লণ্ঠনের আলোটা ধীরে ধীরে কমে আসছে। মনে হয় আর মাত্র কয়েক মিনিট জ্বলবে, তারপরই সমস্ত ঘরটা অন্ধকারে ঢেকে যাবে। তখন এই ঘরের মধ্যে ওই হিংস্র কালো বিড়ালটা আর মার্শাল সাউদাম্পটন। উফ, কি ভয়ঙ্কর পরিবেশ! চোখের সামনে অনিবার্য মৃত্যু। বাঘের মতন দেখতে ওই কালো বিড়ালটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো।
তারপর হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন করে ও ঝাঁপিয়ে পড়ল। মেঝেতে ফেলে দিয়ে ওর বিরাট থাবা নিয়ে তার বুকের উপর চেপে বসল। ওর লকলকে গোলাপি জিভ আর ভয়ঙ্কর দাঁতগুলো ক্রমশ ওপর থেকে নেমে আসতে শুরু করেছে মার্শালের গলার উপর। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব আজে বাজে চিন্তা করলে তো চলবে না। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই লণ্ঠনের আলোটার আয়ু ফুরিয়ে আসবে। এর মধ্যেই যা হোক কিছু একটা করতে হবে। হঠাৎ ঘরের মধ্যে এমন একটা জায়গা দেখতে পেলেন যে সেই জায়গাটা মার্শালের একটু নিরাপদ বলেই মনে হলো। খাঁচার উপরের দিকটা যেখানে শেষ হয়েছে সেখানকার দেয়ালটা একটুখানি ফাঁকা রয়েছে। আত্মরক্ষার পক্ষে সেই জায়গাটা বেশ ভালো। মার্শাল শেষ পর্যন্ত মরিয়া হয়ে প্রায় সমস্ত ভয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে শিক বেয়ে উপরের ওই ফাঁকা জায়গাটায় উঠতে শুরু করলেন। প্রথমে কাজটা যতটা সোজা ভেবেছিলেন আসলে ততটা সহজ নয়। তবুও তিনি উঠতে লাগলেন। উঠতে খুব বেগ পেতে হচ্ছে তাকে। তাও তিনি প্রাণ বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে শুরু করেছেন। প্রথমে শিক বেয়ে একটু উঠেই লাফ দিয়ে খাঁচার উপরের দিকটা ধরে ফেললেন। তারপর ঝুলন্ত শরীরটাকে দুমড়ে মুচড়ে নিয়ে হাতের সমস্ত শক্তি প্রয়োগ করে কোনো রকমে খাঁচার মাথায় উঠে বসলেন। শেষ মুহূর্তে অবশ্য হাতের আঙুলগুলো প্রায় আলগা হয়ে এসেছিল। আর একটু হলেই তিনি নিচে ছিটকে পড়তেন। খাঁচার উপরের ওই জায়গায় বসে নিচের দিকে তাকিয়ে তিনি দেখলেন বেড়ালটা খাঁচার ঠিক দরজার সামনে বসে তার দিকে তাকিয়ে হাই তুলছে। তার বুকের ভেতরে তখন হাতুড়ি পেটার আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে ও যেন ক্রুদ্ধ হওয়ার চেয়েও বেশি বিরক্ত হচ্ছে। একটু পরই কালো বিড়ালটা পেছনের দুপায়ে ভর দিয়ে উঁচু হয়ে সামনের দুটো পা দেয়ালের উপর রাখল। ও বোধহয় মেপে নিচ্ছে মার্শাল ওর থেকে ঠিক কতটা উপরে রয়েছে। এসব দেখে ভয়ে মার্শাল একেবারে কাঠ হয়ে গেলেন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে জড়সড়ো হয়ে বসতে গিয়ে ডান হাতটা খাঁচার দিকে লেগে সামান্য একটু ঝরে গেল, আর মাথাটা ঘটাং করে গিয়ে লাগলো ঘরের দেয়ালে। বিড়ালটা কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকেই নেমে পড়ল। তারপর ঘরের মধ্যে উত্তেজিতভাবে ঘুরতে লাগলো, আর মাঝে মাঝে মুখ তুলে মার্শালকে ভয়ঙ্কর দৃষ্টিতে মেপে নিতে লাগলো। ঠিক এই সময় লণ্ঠনের আলোটা দপ করে একবার জ্বলে উঠেই নিভে গেল, আর সঙ্গে সঙ্গেই সেই ভয়ঙ্কর বিড়ালটা ঘরের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। কিন্তু প্রবল অন্ধকারের মধ্যেও জন্তুটার পায়ের চলার শব্দ শুনতে পাচ্ছিলেন সাউদার্নটন। এমনকি তিনি শুনতে পাচ্ছিলেন সেই ভয়ঙ্কর জন্তুটার নিঃশ্বাসের শব্দ। মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে মার্শালকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আশ্চর্য ঘটনা, ওই নরখাদক বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ছে না কেন। কখন যে আক্রমণ করবে সেই আশঙ্কাতেই মার্শালের সময় কাটতে লাগলো, আর তার উৎকণ্ঠার সঙ্গেই বাড়তে লাগলো হৃৎপিণ্ডের শব্দটা। আত্মরক্ষার জন্য যতটুকু এই ঘরের মধ্যে করা সম্ভব মার্শাল তা সবটুকুই করেছেন। এখন আর কিচ্ছু করার নেই। একবার ভাবলেন যদি শ্বাস প্রশ্বাস বন্ধ করে বসে থাকেন তাহলে হয়তো হিংস্র জন্তুটা তার অস্তিত্বের কথা ভুলে যাবে। ঘড়িতে বোধহয় 2টো বাজে। আর 2-4 ঘন্টা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই সকাল হবে। তখন নিশ্চয়ই কোনো একটা উপায় বার করা যাবে। বাইরে তখনও বোধহয় ঝড়ের দাপাদাপি চলছে। ঘরের ভেতর থেকে অবশ্য বাইরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎই মার্শালের তার কাকার কথা মনে পড়ল। আচ্ছা, কাকা কেন আমায় এই ভয়ঙ্কর জন্তুর মুখে ঠেলে দিলেন? তার এই হাসি খুশি অমায়িক ব্যবহারের আড়ালে যে একটা হিংস্র মনোভাব লুকিয়ে আছে তা কিন্তু এই দুদিনে আমি একবারও বুঝতে পারিনি। কাকার পরিকল্পনাটা যে কি তা অবশ্য আমি এখন কিছুটা টের পাচ্ছি। অন্যান্য দিনের মতো তিনি যে আজও অনেক রাতে ঘুমোতে গেছিলেন তা প্রমাণ করার জন্য আমার পক্ষে খুব একটা অসুবিধা হবে না। এরই ফাঁকে তিনি কৌশল করে আমাকে এই মৃত্যুর গহ্বরে ঢুকিয়ে দিয়ে গিয়েছেন, সেটা অবশ্য আর কেউ বুঝতেও পারবে না। শুতে যাওয়ার পর আমি কোনো কারণে একাই এই ভয়ঙ্কর জন্তুটার ঘরে ঢুকেছিলাম এটাই সবাই মনে করবে, এবং জন্তুটার খাঁচা যে খোলা ছিল তা একেবারেই আমি খেয়াল করিনি তাই সবাই ভাববে। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমি নিশ্চিত এই সকল কথাই সবাইকে কাকা বলে বেড়াবেন।
আর তার মধ্যেও যদি কোনো ছিটেফোঁটা সন্দেহের দাগ থেকেও থাকে, তাহলে আমি আশা করি গণ্যমান্য ধনী এভারেট কিংয়ের বিরুদ্ধে সে কথা বলতে কেউ সাহস পাবে না। অন্ধকারে অনেকক্ষণ যাবৎ বসে থাকার ফলে তার চোখ দুটো বেশ হয়ে এসেছিল। মাঝে মাঝে কালো বিড়ালটার দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল এতক্ষণে নিশ্চয়ই হিংস্র জন্তুটা তার অস্তিত্বের কথা ভুলে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল অন্ধকারের মধ্যেও মুখে গড়গড় আওয়াজ করতে করতে সেই কালো বিড়ালটা সারা ঘরে উত্তেজিতভাবে ঘোরাফেরা করছে। হিংস্র জন্তুটার এইরকম হাবভাব দেখে মনে হলো ও যেন মার্শালের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বার জন্য কোনো পরিকল্পনা করছে। এ এক আশ্চর্য বিভৎস মুহূর্ত। এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা মনে হয় মানুষের জীবনের সব থেকে কঠিন পরীক্ষা। বোধহয় পা দুটো একটু নেমে গিয়েছিল মার্শালের। ঠিক এমন সময় প্রচণ্ড গর্জন করে জন্তুটা সাউদার্নটনের দিকে লাফিয়ে পড়ল। এর ফলে খাঁচাটা একবার ঝনঝন শব্দ করে কেঁপে উঠল। কালো বিড়ালটা তার থেকে মাত্র 2-3 ফুট দূরে গিয়ে খাঁচার রেলিংটার উপর পায়ের থাবা দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে তার দিকে হিংস্রভাবে তাকিয়ে রয়েছে। কিন্তু বেশিক্ষণ ওভাবে দাঁড়াতে পারল না। সে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল, আর তার সাথে সাথেই খাঁচাটাও ভীষণভাবে নড়ে উঠল। এই ফাঁকে আরেকটু হলেই নিচে পড়ে যেতেন মার্শাল। আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্যদেবী তার ভাগ্য নির্ধারণ করে দেবেন। এর মধ্যেই একবার ওই নরখাদক হিংস্র জন্তুটা লাফিয়ে উঠল। সে প্রথমবার ভুল করেছে, কিন্তু আর কিছুতেই সে ভুল করবে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল মার্শালের। তিনি কোটটা খুলে ফেলে দেয়ালের কাছে একেবারে গা ঘেঁষে দাঁড়ালেন। কিন্তু তার আগেই ওই হিংস্র জন্তুটা আর একবার লাফ দিয়ে তাকে ধরার চেষ্টা করল। ভয়ে কাঁপতে কাঁপতে কোটটা ছুড়ে দিলেন সেই নরখাদক হিংস্র বিড়ালটার মাথাটাকে লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। ঠিক ওর মাথার উপরেই গিয়ে পড়ল সেই কোটটা। এবারও জন্তুটা সামান্য হিসেবের গোলমাল করে আগের মতোই এবারও খাঁচার আগেই হুড়মুড় করে পড়ে গেল। একটু ভুল করে ফেলল সে। প্রথমবারে শিকগুলো ধরে রাখতে পারল না। তার ফলে কিন্তু নিচে পড়ে যাওয়ার আগেই একটা থাবা দিয়ে সাউদার্নটনের বাম হাঁটুটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে গেল। মার্শাল প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। টপ টপ করে রক্ত মেঝেতে পড়তে লাগলো। হাঁটুর অসহ্য যন্ত্রণা নিয়ে তাই তিনি মরার মতন পড়ে রইলেন। আর এদিকে তার প্রাণ পাখিটা বুকের খাঁচায় আর কিছুতেই যেন থাকতে রাজি হচ্ছে না। হিংস্র পশুটা মার্শালকে একেবারেই শেষ করতে না পারার রাগে ধারালো নখ দিয়ে ফেলে দেওয়া কালো কোটটাকে ছিন্ন ভিন্ন করছে। কানে সেই শব্দ ভেসে আসছে মার্শালের। তার চেতনা ধীরে ধীরে লোপ পেতে শুরু করেছে। আধো স্বপ্ন আধো জাগার মধ্যেই চোখের সামনে তার সমস্ত বিভৎস দৃশ্যটা ভেসে উঠতে শুরু করেছে। হিংস্র জন্তুটা লগলকে লোভী জিভটা বের করে তাকে তাড়া করে চলেছে, আর মার্শাল প্রাণপণে ছুটছেন। জন্তুটা তাকে কিছুতেই ধরতে পারছে না, কিন্তু মার্শাল আরো জোরে ছুটে চলেছেন। কতক্ষণ যে তিনি জ্ঞান হারিয়ে এই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন কে জানে। হঠাৎ একটা ঘর ঘর শব্দে তিনি চমকে জেগে উঠলেন। বাম হাঁটুতে প্রচন্ড ব্যথা। সেই অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে নিচে হিংস্র পশুটাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু চেয়ে দেখলেন নিচের সেই পেল্লাই দরজাটা খোলা, আর তার মুখে তার ধূর্ত কাকা দাঁড়িয়ে রয়েছেন। এতক্ষণে বুঝতে পারলেন ঘর ঘর শব্দের উৎপত্তিটা কোথায়। কাকা যখন দরজা খুলছিলেন তখন ওই হাতলের আওয়াজ ছিল ওটা। ভোরের আলোর সামান্য অংশ ঘুলঘুলি দিয়ে এসে ঘরের মেঝেতে পড়েছে। সেই সামান্য আলোতেই সাউদার্নটন তার কাকার ধূর্তামি ভরা মুখখানা দেখতে পেলেন। বিস্ময় আর কৌতূহল ভরা দৃষ্টিতে তার শয়তানি চোখ দুটো কেবল তাঁকেই খুঁজে বেড়াচ্ছে। চোখ দুটো সারা ঘর ঘুরতে ঘুরতে একসময় স্থির হয়ে এসে দাঁড়ালো। যেখানে তার টমি ওঁত পেতে বসে রয়েছে আর তার পাশে পড়ে রয়েছে মার্শালের দেহ থেকে নিঃসৃত চাপ চাপ রক্ত।
কাকার মুখের হাবভাব দেখে বেশ বোঝা যাচ্ছিল যে উনি ওই রক্ত দেখে বেশ খুশি হয়েছেন। আর ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। হঠাৎ নরখাদক বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল ধূর্ত কাকার উপরে। কাকা অবশ্য এরকম আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন। তিনি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন। আর তখনই কাকার বুকের উপর তার পোষা আদরের টমি সামনের পা দুটো ছড়িয়ে লম্বা হয়ে বসল। কাকা নড়বার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলল। তারপর আদরের স্বরে বললেন, টমি, টমি, হচ্ছেটা কি? হচ্ছেটা কি? ছাড়ো বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু এদিকে তার পোষা বিড়াল টমি যে রক্তের স্বাদ পেয়ে গেছে, সেই স্বাদ সে কি করে ভুলতে পারে? তাই ভয়ঙ্কর হিংস্র জন্তুটার লকলকে গোলাপি জিভ আর ভয়ঙ্কর সাদা দাঁতগুলো ধীরে ধীরে নেমে আসতে শুরু করলো তার মনিবের কণ্ঠনালীর উপর। প্রথম যেদিন তার কাকা ব্রাজিলিয়ান কালো বিড়াল প্রসঙ্গে বলেছিলেন তার আদরের টমি নাকি এখনো পর্যন্ত কোনো রক্তের স্বাদ পায়নি, কিন্তু যদি একবার পেয়ে যায় তাহলে ও হিংস্র রক্তলোভী জানোয়ার হয়ে উঠবে। সেদিন কাকার এই কথাগুলোকে খুব একটা আমল দেননি মার্শাল, কিন্তু আজ কাকার কথাগুলো একেবারে ধ্রুব সত্য বলে প্রমাণিত হচ্ছে। টমির ওই লকলকে জীব আর হিংস্র ভাব দেখে তার কাকা ভয়ে চিৎকার করে উঠলেন, কাকার চিৎকারে মার্শাল ভয়ে আঁতকে উঠলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তার কাকার দেহটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। গলার কাছটা হিংস্র পশুটা তার ধারালো নখ আর দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সারা ঘরে রক্তের নদী বয়ে চলেছে। আর যেমন করে বাড়ির পোষা মিনি বিড়াল দুধ খায়, ঠিক সেভাবেই হিংস্র বিড়ালটা গড়িয়ে যাওয়া সেই রক্ত চেটে পুটে উপভোগ করছে। দেহে আর কোনো বল নেই মার্শালের। নির্জীবের মতন খাঁচার উপরে কোনো রকমে গুটিসুটি হয়ে বসে তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখছেন। কাকা সেই রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহখানা ঘরের মাঝখানে পড়ে রয়েছে, আর তাকে গোল করে ঘিরে উত্তেজিতভাবে হিংস্র বিড়ালটা ঘুরে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে চোখ তুলে শিকারী বাঘের মতন তাকাচ্ছে মার্শালের দিকে। এসব দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো মার্শালের। তারপর তিনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন ফিরল তখন মার্শাল একটা নার্সিংহোমের বেডে শুয়ে রয়েছেন। বাঁ হাঁটুতে একটা বড় ব্যান্ডেজ বেঁধে ডাক্তার উঁচু করে তার দিয়ে ঝুলিয়ে রেখেছেন। প্রায় 21 দিন হলো তাকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে। শরীরটা এখনো বেশ দুর্বল। নার্সটা বলেছেন তাকে নাকি 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে সবে উঠেছেন, এমন সময় ঘরের মধ্যে একজন দীর্ঘকায় নারী প্রবেশ করলেন। তার সর্বাঙ্গ কালো কাপড় দিয়ে ঢাকা। ধীরে ধীরে তিনি মার্শালের বিছানার পাশে এসে দাঁড়ালেন। মার্শাল চিনতে পারলেন এটা সেই রুক্ষ মেজাজি ব্রাজিলিয়ান কাকিমা। তিনি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আগের মতন তার চোখে আর ক্রোধ বা বিদ্বেষের ভাব নেই। তার বদলে তার চোখে ফুটে উঠেছে মায়া ভরা স্নেহ। কাকিমার এরকম পরিবর্তন দেখে মার্শাল অবাক হলেন। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর কাকিমা তার মমতা ভরা কণ্ঠে বললেন, এখন কেমন আছো মার্শাল? ভালো। আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, বলুন। প্রথম প্রথম তোমার সম্বন্ধে আমার একটা বিরূপ ধারণা জন্মেছিল। আমি সে ব্যাপারেই তোমার সাথে কথা বলতে এসেছি।
আজ এই অবস্থার জন্য সম্পূর্ণ দোষ তোমার। প্রথম দিনই আমি তোমাকে ফিরে যেতে বলেছিলাম। তোমার কাকার দৃষ্টি এড়িয়ে আমি বারবার তোমাকে সাবধান করবার চেষ্টা করেছিলাম। আমার যেন কেমন মনে হয়েছিল তোমাকে এখানে আনার মধ্যে ওনার একটা বদ মতলব আছে। আমার মন যেন কেন বারবার বলছিল যে তুমি কিছুতেই জীবিত অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবে না। আমার স্বামীকে আমি ভালোভাবে চিনতাম। তোমাকে ঘিরে যে উনি একটা বদ মতলব আছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সেসব কথা তো তোমাকে বলার সুযোগ পাইনি, তাই কেবল সাবধান করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমাকে বাঁচাবার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম। আমি কিছুতেই সেই ভয়ঙ্কর রাতটার কথা ভুলতে পারছি না। অবশ্য আমি বা বাড়ির চাকর বাকররা তোমার কাকার এই দুরভিসন্ধির কথা কেউ জানতো না। তোমার কাকার আর্তচিৎকার শুনে তারা ছুটে এসেছিল। এসে দেখে তাদের মনিবের গলায় টমি দাঁত বসিয়ে রক্তপান করছে। প্রথমে তারা ওই হিংস্র জন্তুটাকে খাঁচার ভিতরে ঢোকাবার চেষ্টা করে, কিন্তু পারে না। আসলে ও যে রক্তের স্বাদ পেয়ে গেছে। ও কি এখন আর আগের মতো খাঁচায় যেতে চাইবে? তাই তারা বন্দুক দিয়ে তোমার কাকার আদরের টমিটাকে খুন করে। তারপর ওরাই খাঁচার ওপর থেকে তোমার অচেতন দেহটা ধরাধরি করে নামিয়ে ডাক্তারের পরামর্শ মতো নার্সিংহোমে নিয়ে আসে। একটানা এতক্ষণ কথা বলার পর তিনি একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন। যা ঘটে গেছে তা নিয়ে আর চিন্তা না করাই ভালো। এখানকার ডাক্তারের দয়ায় তুমি ভালো হয়ে উঠেছ। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি আমার জীবনে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছ, আর তার সঙ্গে সঙ্গে আমাকে এক দুঃসহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়েছ। আজ আমি খুব খুশি মার্শাল। তোমার সাথে আমার হয়তো আর দেখা হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠো। কাকিমার দু চোখে মুক্তোর মতন জল টলমল করছে। তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। ওনার সাথে কথা বলার মতন কোনো ভাষা মার্শাল খুঁজে পেলেন না। শুধু নির্বাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন। সত্যিই এরপর আর কাকিমার সঙ্গে তার দেখা হয়নি, কারণ কাকার সমস্ত সম্পত্তি বিক্রি করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন আয়ারল্যান্ডের একটি আশ্রমে। সেদিন শ্রদ্ধায় মার্শালের মাথা নত হয়েছিল। এদিকে বেশ কিছুদিন নার্সিংহোমের ডাক্তারদের আন্তরিক সেবায় তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন। ডাক্তাররা আর ঘরের মধ্যে বন্দী হয়ে না থেকে তাকে একটু একটু করে হেঁটে চলে বেড়াতে বলেছেন। তাই কদিন যাবৎ ধীরে ধীরে বাইরের বাগানটায় একটু পায়চারি করেন মার্শাল। কিছুই আর ভালো লাগে না তার। আবার সেই আগের মতন বৈচিত্র্যহীন জীবন। এরকম শুয়ে বসেই দিন কাটছিল তার। এমন সময় একদিন তিনি তার জীবনের সব থেকে শুভ খবরটা পেলেন। সেদিন বিকেলে মার্শাল বাগানে হাঁটছিলেন। এমন সময় উকিল মিস্টার সামার্স দূর থেকে চিৎকার করতে করতে বললেন, হ্যালো লর্ড, হ্যালো। আরে লর্ড, আপনি দেখছি একেবারে সুস্থ হয়ে গেছেন। আমি যতদিন অসুস্থ ছিলাম তার মধ্যে মিস্টার সামার্সের টিকিটা পর্যন্ত একবার দেখতে পাইনি। আজ হঠাৎ এভাবে চিৎকার করতে করতে কি ব্যাপার? ওনার এই ধরনের কথা শুনে একটু বিরক্ত হলেন মার্শাল, কারণ তার হাতে একদমই টাকা পয়সা নেই। নানা লোকের কাছে তিনি ধার করে বসে রয়েছেন। আর তার উপর ওই লর্ড শব্দটা শুনতে তার বেশ খারাপই লাগলো। মার্শালের মনে হলো মিস্টার সামার্স বোধহয় তার সঙ্গে ঠাট্টা করছেন। মিস্টার সামার্স তার সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর নিজেই বাগানের চেয়ারটা টেনে নিয়ে বসে তিনি মার্শালকে অন্য চেয়ারটাতে বসতে বললেন। চেয়ারে বসতেই উনি অভিনন্দন জানালেন। হাসতে হাসতে বললেন, আজ
30 দিন হলো আপনি লর্ড সাউদার্নটন হয়েছেন। আপনি অসুস্থ থাকার ফলে এই শুভ সংবাদটা আপনাকে জানাতে পারিনি। তাহলে দাদার কি হলো? আসলে আপনার যেদিন দুর্ঘটনা ঘটে সেদিনই আপনার দাদা মারা যান। মিস্টার সামার্সের মুখে তার লর্ড হওয়ার শুভ সংবাদটা তার যেন কেমন লাগলো। আজ থেকে তাহলে তিনি লর্ড সাউদার্নটন, লন্ডনের অন্যতম ধনী এবং গণ্যমান্য ব্যক্তি, গাড়ি বাড়ি এবং বিপুল অর্থের মালিক। তিনি বিস্ময়ে হতবাক হয়ে মিস্টার সামার্সের মুখের দিকে শুধু তাকিয়ে রইলেন। মিস্টার সামার্স বললেন, আপনার অ্যাক্সিডেন্টের দিনটা ছিল আপনার কাছে খুবই শুভ। মদ খেয়ে খেয়ে আপনার দাদার লিভারটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। আপনি গ্রেল্যান্ডসে কাকার বাড়িতে যেদিন যান সেদিন থেকেই আপনার দাদার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। আপনার কাকা মিস্টার এভারেট কিং লর্ড হবে বলে আপনাকে ওই ব্রাজিলের হিংস্র কালো বিড়ালটা দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বদলে উনিই মারা গেলেন। মার্শাল অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ, সে তো ঠিকই। আপনার কাকা নিজে লর্ড হওয়ার জন্য প্রায়ই আপনার দাদার শরীরের খোঁজ খবর নিতেন। আপনি যখন গ্রেল্যান্ডসে ছিলেন তখন কয়েক ঘন্টা অন্তরই ফোন করে লর্ডের শরীরের আরও কী সব কথাবার্তা মিস্টার সামার্স বললেন তার কিছুই মার্শালের কানে ঢুকল না। মাথার মধ্যে শুধু কিছু শব্দ যেমন লর্ড, সাদারডন ইত্যাদি ঘুরপাক খেতে খেতে হারিয়ে যেতে লাগলো। লর্ড সাউদার্নটন, আজ থেকে মার্শাল লর্ড সাউদার্নটন। লর্ড সাউদার্নটন, আজ থেকে মার্শাল লর্ড সাউদার্নটন। লর্ড সাউদার্নটন, আজ থেকে মার্শাল লর্ড সাউদার্নটন। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা ব্রাজিলের কালো বিড়াল। আজকের গল্প পাঠে ছিল অর্ণব, সুমনা, শ্রমিক, তমাল, তাপস, শুভঙ্কর এবং আমি মনতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.